নমস্কার, টেক ওয়ান দ্য র টক্সে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের গেস্ট তিনি কেবল মাউন্ট এভারেস্টই জয় করেননি, হি ভাইভড হিজ ওয়ে দেয়ার অ্যান্ড ফ্রম সাইকেলিং আউট অফ আগরতলা টু দি হিমালয়াস হি ডিডন্ট ক্যারি জাস্ট আ ব্যাকপ্যাক। ওই ব্যাকপ্যাকে শুধু ওনার ফেভারিট ফুডস ছিল তা নয়, ওই ব্যাকপ্যাকে অবশ্যই ছিল এই পুরো রাজ্যের সকল মানুষের আশা। এত ভার নিয়ে তিনি চলেছেন সেই মাউন্ট এভারেস্টের পথে। তিনি প্রমাণ করে দিয়েছেন টু অ্যাচিভ সাচ গ্রেটনেস, টু ফ্লাই দ্যাট হাই ইউ ডোন্ট নিড উইংস। আপনার চাই শুধু লান্স অফ স্টিল, ম্যাড কারেজ আর প্যাডেল। লেটস মিট দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, অরিত্র রায়। লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বটম, আগরতলা। কখনো ছোটোবেলায় এরকম গাছে চড়ে মনে হয়েছে যে মানে পাহাড় চড়ছো? কারণ এই ক্রেজি থট অ্যাবাউট মাউন্টেনিয়ারিং এটা আসে কীভাবে মাথাতে? অবভিয়াসলি ছোটোবেলায় গাছে আমি চড়িনি অ্যান্ড এই ক্রেজি থটটা ফার্স্ট মাথায় এসছে 2015 and 16 I would say. Okay. That was my first hike trek, mostly hike because Vaishno Devi was my first hike, a few hours of trek hike, and ওখান থেকেই একটা ইচ্ছে পাহাড়ের প্রতি। এর আগে আমার যা ছিল বিফোর 2015 এটা মোস্টলি বাইক রাইডস, বাট বাইক রাইড ডিড মেক এ ডিফারেন্স অ্যান্ড সেটাও ইট হ্যাপেন্ড 2015-2016-এই। কারণ 2016 ওয়াজ দ্য টাইম আমি লাদাখ ছিলাম তখন ফর এ পিরিয়ড অফ 10 to 14 days, অ্যান্ড সেখানে আমি একজন কাপলের সাথে দেখা হয়েছিল, আমার এজেড কাপল ফ্রম গুজরাট। আই হ্যাভ সেড দিস মেনি এ টাইমস ইন আদার ইন্টারভিউজ অ্যাজ ওয়েল। তো ওদের কাছ থেকে ওরা অনেক গল্প নেরেট করতো, অ্যান্ড ওদের কাছ থেকে জানতে পারলাম ফর দ্য ফার্স্ট টাইম যে দেয়ার ইজ সামথিং কল্ড হাইকিং, দেয়ার ইজ সামথিং কল্ড ট্রেকিং। কারণ সত্যি কথা বলতে গেলে অনেস্টলি স্পিকিং আই ডিডন্ট নো অ্যাবাউট দিস কনসেপ্ট অ্যাট দ্যাট টাইম। তো সেই সময় at that age they had already completed Everest Base Camp trek, and ওরা যেভাবে স্টোরিটা নেরেট করছিল, পায়ে চলে হাঁটা, বিং ক্লোজার টু মাউন্টেন্স, তো তখন আমি ভাবছিলাম দেন মাই বাইক রাইডিং ইজ অবভিয়াসলি মেকিং নো ডিফারেন্স। আইম রাইডিং মাই বাইক, আমি অনেক কিছু জায়গায় ঘুরতে পারছি, রিমোট এরিয়াস, বাট আই এম নট এবল টু গো মোর ইনার ইনটু দ্য মাউন্টেনিয়ারিং ওয়ার্ল্ড, মাউন্টেন্স, নেচার। তো সেখান থেকে আস্তে আস্তে একটা ভাবনা এলো মাথার মধ্যে যে আমিও এখন থেকে অ্যালং উইথ বাইক রাইডিং আই উইল ট্রাই টু শিফট টু হাইকস অ্যান্ড ট্রেকস। তো তখন থেকে এই খেয়াল এলো। ওকে, that is attracting me, that you tattoo you in your hand. Does it mean something, like if it is Yes, about, okay, it means something. So oh, আমার বাবা, and he was the football coach of Tripura. okay. So a football and the net, এই পার্টটা I wish to change. That is a different story from college. Accident হয়েছিল, I just added something to fill up the scar. So I'll change it someday sooner. Okay, that's very interesting. এটা আমাকে মানে অনেকবার আমি তাকিয়ে আছি ওইদিকে অ্যাকচুয়ালি। আচ্ছা, then your story is too different from the other mountaineers because তুমি খালি মানে হিমালয়তে যাওনি, you know ride a cycle to that part, and সত্যি করে বলবে মানে সাইকেলের প্ল্যান কেন? ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিল? নট অবভিয়াসলি, সাইকেলের প্ল্যান আস্তে আস্তে অ্যাড হয়েছে অ্যালং উইথ ম্যারাথন। কারণ আমি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমি ট্রায়াথলন প্র্যাকটিস করছিলাম। করোনা টাইম থেকে, কোভিডের টাইম থেকে আমি আগরতলায় ছিলাম, তো জিম এত একটা ওপেন ছিল না, ইভেন সুইমিং পুলস ওয়ে নট ওপেন অ্যাট দ্য টাইম। তো তখন থেকে আমি যখন এখানে ওয়ার্ক ফ্রম হোম করি তখন আমি সাইক্লিং অ্যান্ড রানিং প্র্যাকটিস করতাম। আস্তে আস্তে যখন সুইমিং পুল স্টার্টেড টু ওপেন আপ, যদিও এখানে বেশি একটা অপশান নেই, উমাকান্ত অ্যান্ড রায়মা, সো তখন
আই অ্যাডেড সুইমিং। অ্যান্ড সেখানে একটা ইন্টারেস্টিং স্টোরি, একজন আমাকে জিজ্ঞেস করছিল যে দে হ্যাভ সিন মি রানিং উইথ মাই সাইকেল অ্যাট ওয়ান হ্যান্ড অ্যান্ড দেন সুইমিং অ্যান্ড তারপর ফিরে আসা। তো আমাকে জিজ্ঞেস করছিল হোয়াই দিস কনসেপ্ট। তো ট্রায়াথলন যদি আমি একা প্র্যাকটিস করি উইদাউট এ সাপোর্টিং ক্রু, তো অবভিয়াসলি আই নিড এ সাইকেল। সো সুইমিং ইজ সামওয়্যার অ্যাট দ্য মিডল অফ দ্য সিটি, আমার বাড়ি এখানে। তো আমি যদি এখান থেকে সুইমিংয়ে চলে যাই, দেন আই উইল ডেফিনেটলি মিস দ্য সাইক্লিং পার্ট, কারণ আইদার আই হ্যাভ টু গো রানিং, আই হ্যাভ টু কাম ব্যাক রান। তো তখন থেকে ট্রেনিং করতে করতে আমার মাথার মধ্যে সেই চিন্তাটা সবসময় থাকতো, হাউ ক্যান আই অ্যাকোমোডেট অল দিস থ্রি উইদাউট ওয়েস্টিং টাইম। সো তখনই সেই চিন্তাটা এলো যে আই উইল টেক দ্য সাইকেল অলং, আই উইল সুইম, আই উইল কাম ব্যাক সাইক্লিং, আই উইল রান উইথ মাই সাইকেল, সুইম অ্যান্ড কাম ব্যাক। তো এই ট্রায়াথলন প্র্যাকটিস করতাম, এক দুটো ট্রায়াথলনেও পার্ট নিয়েছিলাম when I was in Bangalore. অ্যান্ড তখন থেকেই আই ওয়াজ থিঙ্কিং যে আমি যখন মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করব, অবভিয়াসলি মাউন্ট এভারেস্ট হ্যাজ বিন ক্লাইম্বড বাই মেনি, দ্য নাম্বার মেনি ইজ স্টিল ভেরি লো compared to the population of India, mostly 400 to 500 climbers out of a population of 130 140 now. 140 crores. So and nobody from Tripura. So I thought if I climb Mount Everest, it will be the first time from Tripura for sure, but এমন কিছু একটা করি যেটা করলে it will be the first time from India as well. তো তখন আমার মাথার মধ্যে এলো, লেটস গো সাইক্লিং। আই কান্ট অ্যাড আ সুইমিং লেগ টু ইট, বাট আই ক্যান ডেফিনেটলি অ্যাড এ রানিং লেগ টু ইট, সো ইট উইল বি এ টোটাল ল্যান্ড অ্যাডভেঞ্চার। তো সেখান থেকে এই কনসেপ্ট অফ সাইক্লিং, রানিং। When you told your parents for the very first time মাউন্ট এভারেস্ট যাচ্ছি, মানে কি তাদের রিয়াকশন কি ছিল? মানে ঠান্ডা জল খেয়ে চুপ থাক, ডোন্ট নিড টু গো দেয়ার। এই জিনিসটা ওরা জানতো ফ্রম 2016, যেরকমটা আমি বললাম 2016 মান্থ অফ জুন, আই জাস্ট কেম ব্যাক ফ্রম লাদাখ আফটার এ বাইক রাইড। আমি তখন কলকাতায় থাকতাম, মা বাবা ভাই আমার সাথে ওখানেই থাকতো। তখন ভাই কলেজে পড়ে। তখন কিছু মাস আগে 2015 একটা হলিউড মুভি রিলিজ হয়েছিল, এভারেস্ট। ওকে। সো সেই মুভিটা আমি দেখছিলাম লাঞ্চের টাইমে বাবার সাথে ডাইনিং টেবিলে বসে, খুব মনোযোগ দিয়ে, কারণ খাওয়ার পাতের দিকেও নজর ছিল না। তো বাবা জিজ্ঞেস করছিল, জাস্ট তো পাহাড় থেকে নামলি, নেটওয়ার্ক ছিল না, আমরা এমনিতেই হয়রান, আবার এইসব মুভি দেখছিস, যাওয়ার প্ল্যান আছে নাকি? তো তখনই আমি বলেছিলাম, মাও সামনে ছিল, বাবাও ছিল পাশে, তখন বলেছিলাম যে আমি মাউন্ট এভারেস্ট একদিন না একদিন যাব। তখন বলছিল এইসব আর কিছু করতে হবে না, টিল নাও টু দিস ভেরি ডে মাই মাদার সেজ যে এইসব আর করতে হবে না। বাট অ্যাট দ্য এন্ড কোথাও না কোথাও মাই ফ্যামিলি, মাই মাদার, আমার ভাই অনেক সাপোর্টিভ। তো ওই জিনিসটা নেই যে না চুপ থাক, এইসব আর যেতেই হবে না। সো দে আর সাপোর্টিভ। আচ্ছা, এটা আমার খুব জানতে ইচ্ছে করে, হোয়াট ডু ইউ ক্যারি ইন ইউর ব্যাকপ্যাকস? মানে আম সিজন চলছে যেহেতু এখন, মরণচন্দ্রের চানাচুর, যখন বড়ে ভর্তা, হ্যাঁ না এইসব কিছুই না, কারণ অবভিয়াসলি ট্রেক টাইম অ্যান্ড ক্লাইম্বিং টাইম আমাদের ব্যাকপ্যাক যত হালকা করা যেতে পারে, টেকিং অনলি দ্য ইউজফুল অ্যান্ড দ্য এসেনশিয়াল স্টাফস, তো আমরা সেইগুলোই নিয়ে থাকি। লাইক যেরকম আমি যখন এবার ফ্রম ফাপলু বলে একটা জায়গা টু বেস ক্যাম্প ট্রেক করছিলাম, তখন আমার ব্যাগে খাওয়ার জিনিসের মধ্যে শুধু ছিল সাত্তু, 1 কিলো অফ সাত্তু অ্যান্ড 1 কিলো অফ ড্রাই ফ্রুটস, দ্যাটস ইট। কারণ একটা ফ্যাক্টর আছে, ইট অলসো ডিপেন্ডস যে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড হাউ মাচ দ্য ফুড ইজ অ্যাভেলেবেল দেয়ার। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক রুটটাতে ইটস এ টোটালি কমার্শিয়ালাইজড রুট, ঠিক আছে? জায়গায় জায়গায় থাকার জায়গা, দেয়ার ইজ সিভিলাইজেশন, দেয়ার আর সেটেলমেন্টস, লোকেরা ওখানে থাকছে। তো টি হাউস বলা হয় যেগুলোকে আমরা অন্য জায়গায় হয়তো কটেজ বলে থাকি। তো প্রপার থাকার ফ্যাসিলিটি আছে। সো জিনিস ক্যারি করা ফর ফুড ইজ ওয়েস্টেজ অফ দ্য কিলোস দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ক্যারিং। সো আমরা বেসিক্যালি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে খাওয়া অনেকটাই কম ক্যারি করি, মোস্টলি
our day-to-day gears, medicines, and shoes, mostly gears, I would say, mountaineering gears. And food is the least thing you carry. ফুড ইজ দ্য লিস্ট থিং, কারণ বেস ক্যাম্প ট্রেকে সবই পাওয়া যাচ্ছে এই রুটটাতে। অ্যান্ড আফটার রিচিং বেস ক্যাম্প আমরা একটা কোম্পানির থ্রুতে যাচ্ছি, সেখানে একটা অর্গানাইজারের থ্রুতে। দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অর্গানাইজার অর দ্য ওয়ার্ক অফ দ্য অর্গানাইজার ইজ টু, বেস ক্যাম্পে যখন আমরা আছি, যখন আমরা থাকবো, এভরিথিং দে উইল টেক কেয়ার, বিট ফুড, বিট লজিং, এভরিথিং। সো খাওয়ার জন্য এক্সট্রা করে আমাদের চিন্তা করতে হয় না, অ্যাটলিস্ট ডিউরিং মাউন্ট এভারেস্ট expedition. Okay. And after Camp 4, like you also waited like 24 hours, more than that, like at Camp 4. What was the story about it? So Camp 4 এ actually 8,000 মিটার, 8,000 মিটার অ্যান্ড above এটাকে ডেথ জোন বলা হয় ফর অবভিয়াস রিজনস, কারণ ওখানে অক্সিজেন ডেন্সিটি, এয়ার প্রেশার খুবই কম, ক্লোজ টু নট জিরো বাট ক্লোজ টু জিরো। তো যতটা কম ওখানে থাকা যায়, কারণ অক্সিজেন সিলিন্ডারের ওপরেই ওখানে থাকতে হয়, ডিপেন্ডেন্ট অন, অ্যান্ড অক্সিজেন সিলিন্ডার ওখানে অ্যাবান্ডেন্ট থাকে না ফর পার ক্লাইম্বার, ম্যাক্সিমাম ওয়ান বটল কি 2 বটলস, 1 or 2 বটলস দিয়ে ওখানে সেই হাইটে ইউ ক্যান স্টে মোর দ্যান 24-48 আওয়ার্স। অ্যান্ড যদি টেম্পারেচার অনেকটাই ড্রপ করে যায় অ্যান্ড উইন্ড স্পিড যদি অনেকটাই বেড়ে যায়, তো সেই হিসেবে আমাদেরকে অক্সিজেনের প্রেশারটা বাড়াতে হয়। অ্যান্ড যত আমরা প্রেশার বাড়াচ্ছি, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টাইম। সো প্রেশার বেশি, টাইম কম। সো আমি কেন থেকেছি ওখানে, অ্যাজ পার দ্য প্ল্যান আমাদের ক্যাম্প 4 থেকে সামিট যাওয়ার কথা। সামিট যাওয়ার পর রিটার্ন টু ক্যাম্প 4, রেস্ট ফর 1-2 আওয়ার্স অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন টু ক্যাম্প 2. ক্যাম্প 2 ইজ এট আ হাইট অফ 6,500 মিটার। বাট আমি যখন ক্যাম্প 4 থেকে সামিট যাই, তখন ওই সময়টা রাত, আমরা রাত 8টার সময় স্টার্ট করেছিলাম, অ্যান্ড সকালে গিয়ে আমি সামিট পৌঁছেছি 7:30 AM। সো যখন রাতেবেলা আমার সানগ্লাস পরা ছিল না ফর অবভিয়াস রিজনস, বাট যদিও আমি হোয়াইট গ্লাস পরতে পারতাম, বাট সেটা আমার কাছে তখন ছিল না, তো দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো যখন সকাল হয়, তখন আস্তে আস্তে খুব উইন্ড স্পিড বাড়তে থাকে, অ্যান্ড আমার শুধু অক্সিজেন মাস্কটাই পরা ছিল, সানগ্লাস ছিল না। তো এই পার্টটা আমার এক্সপোজ ছিল, চোখের পার্টটা। অ্যান্ড যেহেতু ওয়েদার খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছিল, উইন্ড স্পিডের সাথে সাথে ছোট ছোট আইস পার্টিকেলস, জেট স্প্রে আমরা বলি, খুব জোরে জোরে হিট করে। যেরকম যখন আমরা বাইক চালাই, স্কুটার চালাই, যখন বৃষ্টি হয়, যখন রেইন ড্রপস হিট করে, এর থেকেও বেশি ব্যথা হয়। তো এই সাইডটা আমার এক্সপোজ ছিল, এদিক থেকেই ম্যাক্সিমাম ফোর্স ছিল উইন্ডের। তো এই জায়গাটায় আমার বরফের ইয়েতে ফ্রোজেন হয়ে গিয়েছিল, হ্যাঁ, অ্যান্ড সোলেন হয়ে গিয়েছিল, ফ্রস্ট বাইট। তো তখন আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, বাট অন দ্য রাশ, অন দ্য মুভ, মানে আই জাস্ট মুভড অ্যান্ড কেম ব্যাক ডাউন। যখন আমি ক্যাম্প 4-এর নিচে এসেছি, তখন এটা অনেকটাই সোলেন ছিল, যার ফলে আমার চোখ, প্রথমে তো চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না, কারণ অনেকটাই সোলেন হয়ে গিয়েছিল, অ্যান্ড সেই কারণে আমার আইসাইট রেঞ্জ অনেকটাই কম হয়ে গিয়েছিল। তো আই থট যে এর রিস্ক নিয়ে লাভ নেই এখন নিচে যাওয়ার, সো লেটস ওয়েট দ্যাট পার্টিকুলার নাইট। তো সেই জিনিসটা আমি আমার শেরপার সাথে ডিসকাস করলাম, আমাদের যে অর্গানাইজার ছিল, গ্রুপটার যে মেইন ওনার, ওদের সাথে ডিসকাস করার পর ওরা বললো ঠিক আছে, আরও একটা এক্সট্রা বটল অফ অক্সিজেন তো আছেই, তো উই ক্যান স্টে ব্যাক। তো তার জন্যই একটা রাত আমি সেখানে থেকেছি। And like, was it a thing for panic for you? প্যানিক আমার হয়নি, কারণ ব্যাপারটা যে শুধু এরকম না যে আমি শুধু সেখানে একা ছিলাম, ওখানে আরও অনেক ক্যাম্প ছিল, কারণ অনেকগুলো কোম্পানি একসাথে যায়, ওদের 2-3টা করে ছোটো ছোটো ক্যাম্প থাকে, টেন্ট থাকে। সো আরও অনেকজন ক্লাইম্বার্স ছিল, ইনফ্যাক্ট আমাদের টিম থেকেও আরও 2জন ছিল। সো দ্যাট ডিড নট মেক মি সামথিং টু প্যানিক অ্যাবাউট। তো এটা একটা ছিল
হ্যাঁ অক্সিজেন যেহেতু এক্সট্রা ছিল, তো আই হ্যাড দ্যাট কনফিডেন্স যে কিছু ঘন্টার ব্যাপার, পরের দিন সকালে আই উইল কাম ডাউন। অ্যান্ড ইজ ইট কিউরেবল লাইক? হ্যাঁ কিওর হয়ে যাবে, বাট ইল টেক টাইম। বাট যদি কিওর নাও হয় তো কোনো প্রবলেম নেই, তো দ্যাট ইজ এ মার্ক ফ্রম এভারেস্ট। অ্যাজ ইউ হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ফ্রস্ট বাইট, হ্যাঁ, উই উড লাইক টু নো মোর অ্যাবাউট ইট। মানুষের অনেকেরই মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয় হয়ে যায়, নাকের ডগা পড়ে যায় শুনেছি। লাইক ইজ ইট ট্রু, আর হাউ মাচ ইট ইজ ট্রু। বাট এটার সাথে সাথে আরেকটা ফ্যাক্টও আছে, ফ্রস্ট বাইট হলেই যে বডি পার্ট অ্যাম্পিউট করতে হবে এমন কোনো কথা না। ও ডিগ্রি অফ ফ্রস্ট বাইট আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। সো আই কনসিডার দিস ফার্স্ট। ওকে। যদি এরকম যদি আঙ্গুলেও হয়ে থাকে ফার্স্ট, পায়ের আঙ্গুল হোক কি হাতের আঙ্গুল হোক, জাস্ট কিছু দিন ওয়াটারে ডিপ করে রাখা বা কিছু ঘন্টা ওয়াটারে গরম জলে ডিপ করে রাখা, ইট ক্যান কিওর। ইট মাইট টেক টাইম বাট ইল কিওর ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি। বাট যখন আস্তে আস্তে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হয়ে যায়, সো দেয়ার ইজ নো রিটার্নিং ব্যাক। ব্যাপারটা কি, ফ্রস্ট বাইট ইজ নাথিং বাট মেইনলি আমাদের পায়ের টো আর হাতের আঙুলগুলোই, আই উইল নট সে এক্সপোজড, যদিও আমরা গ্লাভস পরে থাকি, ভালো কাভার্ড লেয়ার ডাবল লেয়ার জুতো পরে থাকি, বাট এই জায়গাগুলোতে যেহেতু দে আর টিপ অ্যান্ড অলরেডি কাভার্ড, তারপরেও এই জায়গাগুলোতে ঠান্ডা বেশি লাগে। অ্যান্ড ঠান্ডা বেশি লাগার ফলে কি হয়, রক্ত ক্লট হয়ে যায়, ব্লাড ক্লট হয়ে যায়। অ্যান্ড যখন এটা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে টার্ন হয়, তখন ইউ হ্যাভ টু অ্যাম্পিউট ইট। তো তার জন্য আমাদেরকে বলা হয় যখন ওপরে যাই, যদিও আমরা ডাবল লেয়ার্ড শুজ পরি, ডাবল লেয়ার শুজ বলতে শু উইদিন অ্যানাদার শু, এটাই মাউন্টেনিয়ারিং 8000 মিটার অর হাই পিকস ক্লাইম্বিংয়ের একটা স্পেশাল শুজ। তো এমনিতে ঠান্ডা লাগে না, বাট যদি উইন্ড স্পিড খুব বেড়ে যায় ইন দ্য সেন্স 20 নটস 30 নটস 40 নটস, তো উইন্ড স্পিড টেম্পারেচারটাকে ফিল করায় অনেকটাই কম। তখন বলা হয় যে আমাদের গ্লোভসের ভেতরে হোক শুজের ভেতরে হোক, আর আমরা যাতে কন্টিনিউয়াস ফিঙ্গারগুলো মুভ করতে থাকি, তো অ্যাটলিস্ট সেখানে যাতে একটা ওয়ার্ম একটা অ্যাটমসফিয়ার হয়ে থাকুক অ্যান্ড ইট ডাজ নট ফ্রিজ। এছাড়াও আরও প্রিকশন কি নেওয়া হয় আমাদের, ওয়ার্মি বলে একটা ছোট একটা কেমিক্যাল টাইপ একটা পাওয়া যায়, কি বলবো, সাপ্লিমেন্ট? নট সাপ্লিমেন্ট, আমরা দেখেছি প্যাকড সাদা সাদা প্যাকেটে ছোট ছোট সিলিকন জেলস আসে কিছু কিছু প্যাকেটের ভেতরে। তো এটার থেকে একটু বড় প্যাকেজিংয়ে এরকম ভেতরে একটা কেমিক্যাল থাকে। তো এই জিনিসটাকে যখন আমরা গ্লোভসের ভেতরে বা শুজের ভেতরে রাখি, তো ওই জায়গাটা গরম থাকে। সো সেই প্রিকশনটা আমরা নিয়ে থাকি। বাট সেটাই ঠিক কথা যে টিল ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ফ্রস্ট বাইট ইজ কিউরেবল, বিয়ন্ড দ্যাট চান্স খুব কম। আচ্ছা, উই উড লাইক টু নো অ্যাবাউট খুম্বু আইসফল। খুম্বু ইজ দ্য হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি? খুম্বু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেসেস অন আর্থ, তো আমরা সবাই শুনে থাকি সেটা। কারণটা কি, এটা একটা গ্লেশিয়ার, বাট একটা গ্লেশিয়ার যখন একটা স্টিপ ইনক্লাইন দিয়ে ক্রস হয় বা ডিসেন্ড করে, তো গ্লেশিয়ারের মধ্যে যে হিউজ বরফের চাঙ্ক আছে, ইট ব্রেকস অফ ডিউ টু দ্য ইনক্লিনেশন অর দ্য স্লোপ। নর্মালি আমরা দেখে থাকি গ্লেশিয়ার মানে এতটা অ্যাসেন্ট দিয়ে, মানে যখন নর্মাল কিছু অ্যাসেন্ট থাকে, ইট ডাজন্ট ব্রেক অফ, একটা স্ট্রিমলাইন মুভমেন্ট থাকে। আই নট সে স্ট্রিমলাইন, বাট একটা কন্টিনিউয়াস একটা মুভমেন্ট হয় উইদাউট এনি ব্রেকেজ। বাট হোয়েন এ গ্লেশিয়ার কামস ডাউন, খুব একটা ইনক্লাইন স্লোপ দিয়ে যখন ডিসেন্ডস, ইট ব্রেকস। এই যে ব্রেকেজটার জন্য একটা চাঙ্ক আর একটা চাঙ্কের মাঝখানে অনেক বড় গ্যাপ হয়ে যায়। সেই গ্যাপটাকে আমরা বলি মাউন্টেনিয়ারিং টার্মসে ক্রেভাস। অ্যান্ড এই যে গ্যাপটার যে ডেপথ কতটা হতে পারে, নোবডি ক্যান ইম্যাজিন। এটা এমনও হতে পারে 1 মিটার 2 মিটার, অর এমন হতে পারে দেয়ার ইজ নো এন্ড টু ইট, মানে ইউ ক্যান ফল অ্যান্ড ফল অ্যান্ড ফল। তো
অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ উই নো গ্লেশিয়ার ইজ অলওয়েজ অন দ্য মুভ। তো এই যে গ্লেশিয়াল যে টেরেইনটা, তো এটাকে সবসময় মার্কড রাখতে হয় যে আমরা এই রুট দিয়ে গিয়েছিলাম, কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে আজকে আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি এই গ্লেশিয়ারটাতে, ফেরার টাইমে সেম রুটটা পাবো কি না। সো আমরা যখন যেতাম তো অবভিয়াসলি একটা রুট মার্ক করা থাকতো, সো যাতে ফেরার টাইমে যাতে প্রবলেম না হয়। অ্যান্ড যেটা জিজ্ঞেস করলে, খুম্বু ক্রস করা মানে অবভিয়াসলি একটু ফ্রাইটেনিং, একটু ভয় তো লাগতোই। অ্যাভালাঞ্চ হচ্ছে, অ্যাভালাঞ্চের শব্দ শোনা যাচ্ছে, অ্যান্ড দের ইজ নো গ্যারান্টি যে দুটো বরফের চাঙ্কের মাঝখানে যে ল্যাডারটা লাগানো, সো সেটা কতটা স্টেবল। এমনও কিছু ইনসিডেন্ট আছে একটা ক্লাইম্বার ল্যাডারের ঠিক মাঝখানে, অ্যান্ড সেই টাইমে ল্যাডারটা পড়ে গেল, বাট সেফটি থাকে, সেফটি লাগানো থাকে যে রোপটা পাস হচ্ছে, তো তার জন্য এতটা মানে নিচে যেতেও পারে না। বাট তবুও ইফ ইউ ফল ডাউন ইট ইজ এ মানে ইট হিটস ইউর কনফিডেন্স। তো খুম্বু ইজ এ ডেঞ্জারাস প্লেস। মানে যত রাত হয় তো আমরা রাতেই বেরোবার চেষ্টা করি, কারণ রাতে টেম্পারেচার ডাউন থাকে অ্যান্ড বরফ মেল্ট হওয়ার চান্স কম থাকে, তো সেই জায়গায় একটু সেফটি পাওয়া যায়। তো সেটাই। অ্যান্ড তুমি অ্যাভালান্সের কথা বললে, কখনো এমন মনে হয়েছে আমি রাতে ঘুমোচ্ছি, সকাল উঠে যদি দেখি 6 ফুট বরফের নিচে চাপা পড়ে আছি, হোয়াট উড বি ইয়োর স্ট্র্যাটেজি টু কাম আউট ফ্রম ইট? সেটাই মানে তো প্রথমত যদি রাতেরবেলা অ্যাভালাঞ্চ হয়ে থাকে অ্যান্ড যদি সেটা আমাদের টেন্টের উপর দিয়ে পাস করে, সো দের ইজ নো ওয়ে 6 ফিট বরফের নিচে আমি এতক্ষণ বেঁচে থাকতে পারবো। আই হ্যাভ টু টেক অ্যাকশন অ্যাট দ্যাট টাইম যখন অ্যাভালাঞ্চ হচ্ছে। এবার অ্যাভালাঞ্চ অনেক বেশি হয়েছে ফর অবভিয়াস রিজনস, গ্লোবাল ওয়ার্মিং, বাট বেস ক্যাম্প যে জায়গাটা সেটা অন্য জায়গার তুলনায় একটা সেফ জোন। মানে অ্যাভালাঞ্চ আশেপাশের পাহাড় অনেক হয়েছে, বাট ইট ইজ অ্যাট সাচ এ প্লেস যে অ্যাভালাঞ্চ হলেও সেই অনেক বড় অ্যাভালাঞ্চ না হওয়া পর্যন্ত দ্য স্নো ওয়ন্ট কাম দেয়ার। কিন্তু বাকি জায়গাগুলো যেমন ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 ওর ক্যাম্প 4 বলা হোক, অর্গানাইজাররা যথেষ্ট চেষ্টা করে, শেরপারা যথেষ্ট চেষ্টা করে এরকমই জায়গাতে যাতে ক্যাম্প সেট করা হয় যেগুলো অ্যাভালাঞ্চ প্রোন না, স্লোপি সাইড থেকে অনেকটা কম। কারণ আমাদের যে মাউন্টেনিয়ারিং যে ট্রেনিংগুলো হয়, কোর্সগুলো হয়, সেগুলোতে শেখানো হয় যে কোন স্লোপগুলোতে, কোন স্লোপের অ্যাঙ্গেলে অ্যাভালাঞ্চ হওয়ার চান্স বেশি। তো সেখান থেকে এক্সপিরিয়েন্স হয়ে যায় ওদের, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায় অ্যাটলিস্ট ইন দ্য ক্যাম্পস। ট্রানজিটে কিছু কিছু জায়গা অ্যাভালাঞ্চ প্রোন জায়গা দিয়ে ক্রস করতেই হয়, বাট ক্যাম্প ওয়াইজ ইট ইজ সেফ। দ্য রুট মাইট নট বি সেফ, বাট ক্যাম্পগুলো সেফ জায়গাতে। সো সেই ভয়টা নেই যে রাতেরবেলা আমি ঘুমালাম, সকালবেলা উঠে দেখবো, সকালবেলা ওঠার তো প্রথম কথা চান্সই নাই। তো দ্য ক্যাম্প ইজ সেফ। টকিং টু ইউর ক্যাম্পস, ক্যাম্প 3 অথবা 4-এ যেখানে তোমাদেরকে এরকম সপাট বিছানা দেওয়া হয় না শোয়ার জন্য, একটা ডিক্লাইনিং কোনো সিচুয়েশনে ঘুমাতে হয়, টেল আস অ্যাবাউট দ্যাট। প্রথম কথা তো বেস ক্যাম্পের উপরে কোনো বিছানাই নাই, কোনো বিছানাই নেই। তো বেসিক্যালি কী হয়, বেস ক্যাম্পে বেড থাকে, হ্যাঁ বেড থাকে, গদ্দা থাকে, গদ্দার উপরে স্লিপিং ব্যাগ দেওয়া হয়, তো আমরা স্লিপিং ব্যাগে ঘুমাই। ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4-এ কী হয়, আমরা স্লিপিং ব্যাগ সাথে করে নিয়ে যাই, যেটা আমাদের সাথে থাকে, অরেলস অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাইম্বারকে 2টো স্লিপিং ব্যাগ দেওয়া হয়, 2টো টেম্পারেচার গ্রেডিয়েন্টের। বেস ক্যাম্পে আমরা যে স্লিপিং ব্যাগটা ইউজ করি ইট ইজ আপ টু -10, -15 কাভারেজ, ঠিক আছে, বাট লেয়ারিং দিয়ে কাভারেজটা আরও বাড়ানো যেতে পারে। বাট ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 আমরা যে স্লিপিং ব্যাগগুলো ইউজ করি সেগুলোর কাভারেজ -25, -30, -35। অ্যান্ড তো সেগুলো আইদার আমরা ক্যারি করি অরেলস আগের থেকেই শেরপাড়া 1, 2, 3-তে রেখে দেয়। অ্যান্ড টকিং অ্যাবাউট বেড, তো একটা টেন্ট সেট করা হলো, তো টেন্টের যে নিচটা হয় এটা বাই ডিফল্ট পলিথিন টাইপ থাকে, একটু ভারী পলিথিন টাইপ থাকে,
তো সেটার ওপর মোটামুটি এক আঙ্গুলের থিকনেসে ম্যাট্রেস পাওয়া যায় একটা, উইচ ইজ ওয়াটার রিপেলেন্ট অর ওয়াটার রেজিস্ট্যান্ট, হোয়াট এভার ইউ সে। তো সেটাই আমরা বিছাই, সেটার ওপর আমাদের স্লিপিং ব্যাগ। তো বিছানা বলতে কিছু নাই। তো ক্যাম্প 1 মোটামুটি ফ্ল্যাট প্লেস, বাট ফ্ল্যাট বলবো না, কারণ স্নোয়ের ওপরে টেন্টটা, অ্যান্ড স্নোকে পুরোপুরিভাবে ফ্ল্যাট করা যায় না, কিছু কিছু আপস অ্যান্ড ডাউনস থেকেই থাকে। ক্যাম্প 2 রকি প্লেস। তো ক্যাম্প 2তে মানে ফ্ল্যাট প্লেস বাট রকি, মানে খুব গাড্ডাও থাকতে পারে, বড় একটা পাথর পড়ে গেল পিঠের মাঝখানে, সো ইউ কান্ট ডু এনিথিং। তো বাট ফ্ল্যাট প্লেস। ক্যাম্প 4 এগেইন ফ্ল্যাট প্লেস বাট রকি আর আইস মিক্স। কিন্তু ক্যাম্প 3 ইনক্লাইন প্লেস। ক্যাম্প 3 ইনক্লাইন প্লেস কারণ এটা অন রুট পড়ে ফ্রম 2 to 4, অ্যান্ড 2 to 4 যাওয়ার রাস্তাটা পুরো লোটসে ফেস দিয়ে। লোটসে ইজ আরেকটা 8000+ মিটার পিক। তো সেই 2 to 4 যাওয়ার মাঝখানে দেয়ার ইজ নো প্লেন গ্রাউন্ড। তো ওটা পুরো একটা ইনক্লাইন্ড একটা পজিশনে, বাট যথাসম্ভব চেষ্টা করা হয় যেখানে টেন্ট সেট আপ করা হচ্ছে সেই জায়গাটা যাতে অ্যাটলিস্ট সমান থাকে, বাট করা যেতে পারে না ফর অবভিয়াস রিজন, কারণ ক্যাম্প 3 জায়গাটাই একটু ক্র্যাম্পড। তো আমাদের একটু ইনক্লাইন প্লেসেই ঘুমাতে হয়, মাথা উপর দিকে থাকে, পা নিচ দিকে থাকে। টেন্ট যাতে স্টেবল পজিশনে থাকে, টেন্টের সাইডগুলো দিয়ে ভালো উঁচু করে স্নো দিয়ে কভার করানো থাকে, প্রোটেকশন দেওয়া থাকে, যাতে টেন্টটা হাওয়ার স্পিডে যাতে নিচে না যেতে পারে। বাট যাওয়ার কথা না, কারণ ভেতরে দুজন থাকি আমরা, দুজনের ওয়েট অবভিয়াসলি 70-80+। বাট হ্যাঁ, যেটাই তুমি জিজ্ঞেস করলে, ক্র্যাম্প প্লেস, ইনক্লাইন প্লেস। ঘুম আসে সেখানে, মানে বেস ক্যাম্পে ঠিকঠাক ঘুম আসে, বাট এরপর যখন তুমি ওপরে যেতে থাকো ঘুম হয় না। কারণ এয়ার স্পিড, অক্সিজেন লেভেলস অ্যান্ড ঠান্ডা গরম, তো অ্যাকচুয়ালি ঘুম হয় না। মানে অ্যাট ওয়ান শট, যেরকম আমরা যখন প্লেনসে থাকি, নিজের বাড়ি ঘরে থাকি, একই শটে হয়তো রাতেবেলা 10 সময় ঘুমালাম, পরের দিন সকাল 7টার সময় ঘুমোতে পারলাম। কিন্তু পাহাড়ে কি হয়, একই শটে এতটা লম্বা ডিউরেশন ঘুমানো যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাদে উঠলাম, তো এইভাবেই। how many days it took like to complete from base camp to the summit? এমনিতে যদি দেখা যায় ফ্রম বেস ক্যাম্প টু সামিট অ্যান্ড ব্যাক টু বেস ক্যাম্প নট মোর দেন 7 days। কিন্তু টোটাল এক্সপেডিশন 40 days, কারণ একই শটে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করা হয় না, একটা অ্যাক্লাইমেটাইজেশনের ব্যাপারও থাকে। হ্যাঁ, কারণ বডি ইজ নট অ্যাডজাস্টেড টু দ্যাট লেভেল। মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার আগে আমরা প্রথমে একটা 5000 মিটার পিক ক্লাইম্ব করি। I will not say climb, that is a trekking peak, Mount Nankarsang, ডিংবোজে বলে একটা জায়গা আছে। তো সেই পিকটার হাইট 5083 মিটার্স। তারপরে ক্লাইম্ব করলাম 6000+ মিটার একটা পিক, মাউন্ট লবুসে, 6119 মিটার্স টু বি এক্স্যাক্ট। তারপরে বেস ক্যাম্প থেকে রোটেশন স্টার্ট হয়। ক্যাম্প 1-এ গেলাম, 1 রাত থাকলাম, ক্যাম্প 2-তে গেলাম, 2 রাত থাকলাম, তারপরে 2 রাতের পর ক্যাম্প 3 টাচ করলাম, তারপর আবার ব্যাক টু বেস ক্যাম্প ফিরে এলাম, তারপরে রেস্ট, তারপরে ওয়ান শটে পুশ টু সামিট। তো এই সব একসাথে করে মোটামুটি ক্লোজ টু 40 days। Okay. And what was your first thought after getting on the summit? মানে কেমন ফিল হয়, পিস, কেমন ইউফোরিয়া, অথবা জাস্ট ফ্রোজেন টোস, কি মানে ওই মাথাতে কি চলে তখন? মাথাতে অ্যাকচুয়ালি তখন অনেক কিছু চলে, কারণ ইউ ওয়ান্ট টু বি ইমোশনাল, বাট ব্যাক অফ দ্য মাইন্ড সেটাও চলে, কারণ অ্যাট দ্যাট হাইট ইফ ইউ আর টু ইমোশনাল অর টু এক্সাইটেড, তো সেটা হওয়া উচিত না। কারণ অ্যাট দ্যাট অল্টিটিউড তুমি হয়তো অক্সিজেন সিলিন্ডার ইউজ করছো, সাপ্লিমেন্টাল অক্সিজেন, বাট তবুও মানে দ্য মাইন্ড অ্যাট দ্যাট অল্টিটিউড প্লেস ট্রিক্স। আর যদি একটা জিনিস সেই মাথার মধ্যে ঢুকে গেল ব্যাপারটা, তো ইট জাস্ট গোজ অন অ্যান্ড অন, রাউন্ড অ্যান্ড রাউন্ড। তো মানে একটা তুমি সেটা নিয়েই ভাবতে থাকবে,
তো হুইচ ইজ অ্যাকচুয়ালি নট গুড। সো বেশি ইমোশনাল হওয়াটাও ঠিক না, মানে হওয়া উচিত না, অ্যান্ড বেশি এক্সাইটেড। তো যেরকম আমি যখন উঠলাম তখন আমার 5-10 মিনিট তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত বছর ধরে যেটাকে নিয়ে ট্রেন করেছি, যেটার পেছনে এত ভাগদৌড় করলাম, আই ফাইনালি রিচড হেয়ার। সো যখন আমি আগরতলায় ছিলাম বা অন রুট ছিলাম, তখন আমি মাঝে মধ্যে ভাবতাম যখন আমি ওপরে থাকবো তখন আমার কীরকম ইমোশনস হবে, উইল আই ক্রাই। তো তখন আমার যখন অন রুট যখন থাকতাম তখন এই কথাটা ভেবে ভেবে আমার কান্না পেত। বাট অ্যাকচুয়ালি আই অলসো ক্রাইড, মানে আই ক্রাইড হোয়েন আই ওয়াজ দেয়ার এট দ্য টপ। বাট মানে মাথার পেছনে এটাও ছিল যে ডোন্ট বি টু ইমোশনাল, স্টপ, বিকজ ইউ হ্যাভ টু গো ব্যাক ডাউন। বাট ফিলিংটা অ্যাকচুয়ালি খুবই খুবই সুন্দর, মানে আনবিলিভেবল। বিশ্বাস হচ্ছিল না যে উঠে গেছি। চারিদিক থেকে খালি একটাই দেখতে পাচ্ছিলাম যে একটা মেঘের একটা লেয়ার হোয়াইট কালারের, অ্যান্ড এর উপর থেকে জাস্ট 7,000-8,000 মিটারের কিছু কিছু পিকের মাথা বার হয়ে আছে। সো ইট ওয়াজ কোয়াইট এ সাইট স্ট্যান্ডিং অ্যাট দ্য হাইয়েস্ট ফিজিক্যাল ফিচার্স টিপ অফ দ্য আর্থ। এর উপর আর কিছুই নাই। সো কোয়াইট এ সাইট টু বিহোল্ড। আমি ভাবছিলাম যে আমি আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম, বাট আনলাকিলি ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল অ্যান্ড হ্যাড টু কাম ডাউন আফটার 30 মিনিটস। বাট More interestingly, এখন the mountaineers have to carry, along with the polythene plastics, they have to literally carry their shit down. আমি এর থেকে আর গুছিয়ে ফ্রেমিং করতে পারছি না কোয়েশ্চেনটা। বলো এই পায়খানার ব্যাপারটা বলো। সো ইউ আর নট রং। প্রথমত মাউন্টেনিয়ার্স অ্যান্ড মাউন্টেনিয়ারিং মানে আর কনসিডার্ড বিট ডার্টি, বাট এটা করা উচিত, অ্যান্ড দিস ইজ নাও এ রুল। কারণ এত উপরে যদিও বেস ক্যাম্পে প্রপার সুবিধা আছে, তো বেস ক্যাম্প পর্যন্ত নাথিং ইজ এ প্রবলেম। তো বেস ক্যাম্পে একটা টেন্ট ডেডিকেটেডলি করা হয় ফর ওয়াশরুম, ফর হট শাওয়ার, আর বাকি দুটো করা হয় ফর টু ডু ইয়োর ডেইলি নেচার্স কল। ঠিক আছে, বাট এই ফ্যাসিলিটিটা ক্যাম্প 1 হোক, ক্যাম্প 2 হোক, ক্যাম্প 3 হোক, 4 হোক পাওয়া যায় না, ফর অবভিয়াস রিজনস। এত উপরে এইসব জিনিস নিয়ে যাওয়া সম্ভব না, মানে শেরপাদের অনেকটা ওয়েট কনস্ট্রেইন থাকে, এত উপরে কতটা জিনিস নিয়ে যাওয়া হবে। প্লাস এত ওপরে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন কিছুই ডিকম্পোজ হয় না। সো আমরা যদি কোনো একটা জিনিস ওখানে রেখে আসি, ইট স্টেইজ দেয়ার, যেই কি সেই। তো যেটা আমরা শুনে থাকি বা নিউজে দেখে থাকি, তো এখন পর্যন্ত কি হচ্ছিল, অনেক ওয়েস্ট, অনেক পলিউশন, অনেক গার্বেজ ওয়াজ বিং অ্যাকুমুলেটেড আপ দেয়ার। বাট ফ্রম নাও অন, যদিও এই কমিটিটা আগে ছিল সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি, দে হ্যাভ মেড এ রুল যে হোয়াট এভার ইউ টেক আপ ইউ ব্রিং ব্যাক ডাউন। তো যেটা তুমি জিজ্ঞেস করলে, সো উই লিটারেলি হ্যাভ টু ব্রিং আওয়ার শিট ডাউন। বাট জিনিসটার পেছনে একটা সাইন্টিফিক প্রসেসও আছে। সো অ্যাস্ট্রোনটসরা দে ইউজ আ স্পেশাল কাইন্ড অফ আ পু পাউচ, হ্যাঁ, মোটামুটি বড়ই হয়, অ্যান্ড সেই পাউচটার ভেতরে আগের থেকেই একটা পাউডার থাকে। সো পাউডারটার মেইন কাজ হলো ইট জাস্ট সলিডিফাইস অ্যান্ড মেক্স কম্প্রেসেস ইট। তো যখন এটা হয়ে যায়, ইউ জাস্ট হ্যাভ টু জিপলক ইট আফটার ইউজিং ইট অ্যান্ড টেক ইট ইন অ্যানাদার পাউচ অ্যান্ড ব্রিং ইট ব্যাক ডাউন। তো প্রসেসটা অনেক ক্লিন অ্যান্ড নট অ্যাজ ডার্টি অ্যাজ উই থিঙ্ক। তো এটা এই বছর থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, অ্যান্ড প্লাস এই বছর থেকে ড্রোনসও ইমপ্লিমেন্ট করা হয়েছে টু ব্রিং ব্যাক দ্য গার্বেজ ডাউন। তো হ্যাঁ, সিচুয়েশনস উইল মানে গো at the right direction, will improve in the future. And what about the traffic over there on the summit? হ্যাঁ, ট্রাফিক নিয়ে
এটা একটা কমন প্রশ্ন সবারই থাকে। তো আমরা দেখে থাকি হিলারি স্টেপ বা যাওয়ার টাইমে খুবই লম্বা একটা লাইন, অ্যান্ড সবাই বলে এতজন যাচ্ছে একের পেছনে এক, এত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বাট ব্যাপারটা এরকম না। হ্যাঁ, কারণ উই জাস্ট সি ওয়ান বিগ লং লাইন, বাট দ্য থিং ইজ দ্যাট সবাই একের পেছনে একজন হাঁটছে, বাট অ্যাট এ ভেরি স্লো পেস। নোবডি ইজ ট্রাইং টু ক্রস বা ওভারটেক ওয়ান অ্যানাদার। যারা রেয়ার কেসে একটু ফাস্ট দে ক্রস, বাট না হলে সবাই একের পেছনে একজন থাকে ইন এ সিঙ্গেল লাইন। তো ট্রাফিক জ্যাম বলবো না, হ্যাঁ একটা ট্রাফিক জ্যাম হয় হিলারি স্টেপে। কারণ হিলারি স্টেপটা এমন একটা জায়গা, জাস্ট 150 মিটার্স নিচে সামিটের। তো জায়গাটা খুব ন্যারো, রকি ফেস। তো সেইখানে ট্রাফিক জ্যাম হয় কারণ একটাই রোপ যেটা ওপর থেকে নিচে আসছে, নিচের থেকে ওপরে যাচ্ছে। তো খুবই কেয়ারফুলি অ্যান্ড ট্যাক্টফুলি জায়গাটা ক্রস করতে হয়। একজন আরেকজনকে ওভারটেক করতে হয় বা একজন আরেকজনকে ক্রস করতে হয়, যে নিচের থেকে ওপরে নামছে, নিচের থেকে ওপরে যাচ্ছে আর ওপর থেকে নিচে নামছে। তো সেই জায়গাতে একটা ট্রাফিক জ্যাম হয়েই থাকে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার প্লেসেস আর অ্যাকচুয়ালি নট ট্রাফিক জ্যাম, যেটা আমরা বলে থাকি। কারণ সেই অল্টিটিউডে একটা স্টেপ নেওয়া মানে ট্রিমেন্ডাস এনার্জি। সো খুবই স্লো পেস। তো ইউ জাস্ট ক্যান ইম্যাজিন আমরা যখন লাস্ট পুশ করি লাস্ট 848 মিটার্স, ক্যাম্প 4-এর হাইট 8000 মিটার আর সামিট মোর 848 মিটার্স টু গো। হাইট ওয়াইজ 848 মিটার্স, নট ইভেন 1 কিলোমিটার, বাট ডিস্টেন্স ওয়াইজও হয়তো 1 to 2 কিলোমিটার্স আর ম্যাক্সিমাম 3 কিলোমিটার্স। বাট ওই ডিস্টেন্সটাই কভার করার জন্য আমরা রাত 8টার সময় বেরোই, পরদিন সকাল 7টা কি 7:30টার সময় পৌঁছাই। মানে a push or a climb of 11 hours 30 minutes. তো ট্রাফিকের সবসময় ট্রাফিকের জন্য না, বাট ইউ আর ওয়াকিং এট এ ভেরি স্লো পেস। ঠিক আছে, ট্রাফিক কন্ট্রিবিউট করে, বাট ইট ইজ নট এ জ্যাম অ্যাকচুয়ালি। Talking about dead zone, people have seen dead bodies sitting and or lying there. Have you seen one of them? Yes. Really? Okay. Not one, 2, 3, sorry 4. তো বেসিক্যালি ডেড বডি মেইনলি দেখা যায় বিয়ন্ড ক্যাম্প 3 না, হ্যাঁ ক্যাম্প 4 আই উইল সে। হ্যাঁ, জাস্ট ক্যাম্প 4 পৌঁছাবার আগে আমি ফার্স্ট ডেড বডি দেখেছিলাম। হ্যাঁ, তো জাস্ট অ্যান্ড সেই ডেড বডিটা একজন আই থিঙ্ক ফিলিপাইন্সেরই কারোর ছিল, ফিলিপিনো ক্লাইম্বার। অ্যান্ড বেশি দিন হবে না, জাস্ট 2-3 দিন আগেই হয়তো গিয়েছিল। অ্যান্ড দেখলে আমি দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম একটা বডি সেখানে শুয়ে আছে। অ্যান্ড আমার প্রথম ইমপ্রেশন ছিল মানে ছেলে হোক কি মেয়ে হোক, দ্যাট ক্লাইম্বার ইজ রেস্টিং। যতটা সামনে এগোলাম তখন দেখতে পাচ্ছি যে 2টো রোপ অ্যান্ড ক্লিপ দিয়ে মেইন রোপের সাথে আটকানো। ওর পিঠের পিছনে ব্যাগ তখনও ছিল, অ্যান্ড হি ওয়াজ জাস্ট লুকিং ফ্রেশ। তো এটা ছিল ফার্স্ট এনকাউন্টার। তারপর যখন হিলারি স্টেপে আমি দেখলাম সেকেন্ড, অ্যান্ড আমি পরে দিয়ে জানতে পারলাম এই যে সেকেন্ড বডিটা হিলারি স্টেপে, এটা বহু বছর পুরনো। মানে কত বছর এক্স্যাক্ট আই উইল নট বি এবল টু সে, বাট বহু বছর পুরনো। যেই কি সেই ড্রেস পরা, সেই গিয়ার্স পরা। অ্যান্ড জাস্ট সামিটের নিচে আরেকটা ডেড বডি দেখেছিলাম। অ্যান্ড তারপর যখন আমি ফিরে আসি তখন একটা ডেড বডি র্যাপ করা, ওটাকে রেস্কিউ বলবো না, নিচে নামানো হচ্ছিলো জাস্ট টু গেট ইট ট্রান্সফার টু কাঠমান্ডু। সো 4টে আমি দেখেছি। অ্যান্ড আরও 2জনের ব্যাপারে আমি শুনেছি, ওরা ওপরেই ছিল অন্য কোথাও, নট মাউন্ট এভারেস্টের পাশের পাহাড়টাতে। সো ডিকম্পোজ হয় না, যেই কি সেই ওখানেই থাকে। অ্যান্ড খুবই যখন এই খবরগুলো শোনা হয় খুবই ডিমোরালাইজিং। Do you believe in ghosts? আই বিলিভ। তাহলে এগুলো তো আরো বেশি স্ক্যারি ফর ইউ। ঘোস্টের ব্যাপারটার থেকেও
কি হয়, যেরকম আমাদের টিমে 8 জন ছিলাম আমরা, 7 কি 8। আমি একজন ইন্ডিয়ান, একজন নেপালি, একজন জাপানিজ, একজন রোমানিয়ান, অ্যান্ড বাকি 3-4 জন ছিল ফ্রান্সের। তো এভারেস্টের পাশেই আরেকটা 8000 মিটার পিক, ওটা হলো মাউন্ট লোটসে। হ্যাঁ, 8516 মিটার্স। তো রোমানিয়ান was supposed to climb Mount Lhotse. অ্যান্ড মাউন্ট লোটসে যাওয়ার জন্য ও আমাদের থেকে একদিন আগে বেরিয়েছিল। তো আমরা যখন ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 যাই, সেদিন হলো 18 তারিখ, অ্যান্ড ওর মাউন্ট লোটসে ক্লাইম্ব করার কথা 17th, অ্যান্ড 17th-ই ক্যাম্প 3 ব্যাক। তো 17th রাতে আমরা দেখলাম ও ক্যাম্প 3 পৌঁছাতে পারেনি, ও শেরপার সাথে কন্ট্যাক্ট হচ্ছিল না আমাদের, বাট আই থিঙ্ক ওনার মানে যে আমাদের অর্গানাইজার ছিল ওদের হয়তো ওয়াকিতে কন্ট্যাক্ট হয়েছিল। 18th-এ আমরা যখন যাই, তখন আমি ওই শেরপাটাকে, যে রোমানিয়ানের সাথে গিয়েছিল, ওকে আমি পেয়েছি সামওয়্যার বিটুইন ক্যাম্প 3 অ্যান্ড ক্যাম্প 4। তো আমি ওকে পেয়ে জিজ্ঞেস করলাম, তুমি একা কেন, ও কোথায়? তখন ও আমাকে বলল ও সামিট করেছে মাউন্ট লোটসে, রোমানিয়ান, অ্যান্ড ওয়াইল কামিং ডাউন হি ডাইড। তো একজন টিমমেট, আই উইল সে, যার সাথে তুমি বেস ক্যাম্পে এতদিন সময় কাটিয়েছো, একসাথে ডিনার করেছো, লাঞ্চ করেছো, ব্রেকফাস্ট করেছো, when you hear that news, তো মানে ইট মানে শ্যাটার্স ইউ, ডিমোরালাইজেস ইউ। তখন আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম, আমি আর এগোবো কি না, মানে ইজ ইট ওয়ার্থ ইট? একজন এত কাছের, এত চেনা, এতদিন একসাথে ছিল, হি ইজ নো মোর, what guarantee I'll go up and I'll come back? I might also have the same fate. তো এইসব জিনিস মাথায় আসতে থাকে, অ্যান্ড তখন অনেকটা ডিস্টেন্স আমি এই জিনিসটাই মাথার মধ্যে ঘুরছিল। তো স্টাফ মেন্টালি। So like mountaineering is about muscle and also it's about mind. হ্যাঁ, ব্রেইনস অ্যান্ড ব্রনস বোথ। সো আই উইল সে মেন্টালি অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ যেরকমটা আমরা বললাম বা যেরকমটা আমরা ফেস করি জানি, অক্সিজেন যতটা কম হতে থাকে হ্যালুসিনেশন হয়, দ্য মাইন্ড স্টার্টস প্লেয়িং ট্রিক, অ্যান্ড একটা যদি চিন্তা মাথায় ঢুকে যায়, ইট জাস্ট রিভলভস ইন ইয়োর মাইন্ড, মানে একটা মেইজের মধ্যে ইউ গেট স্টাক, ইয়োর থট প্রসেস গেট স্টাক। তো সেই জিনিসগুলো ট্যাকেল করা এট সাচ এ হাই অল্টিটিউড, ইউ হ্যাভ টু স্টে কাম। তো আমার শেরপা আমাকে সবসময় বলতো যে ওপরে এত এক্সাইটেড মানে হতে যেও না, হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, বি কাম। হ্যাঁ, এত কিছু চিন্তা করতে যেও না, যে জিনিসটা করছো ফোকাস অন দ্যাট, গো আপ, টেক সাম ফটোস, কাম ব্যাক ডাউন। ইমোশনাল হওয়াটা ভালো, বাট টিল অ্যান এক্সটেন্ট, অ্যাট দ্যাট অল্টিটিউড, কারণ ইউ নেভার নো যে তুমি ওখানে গেলে ইউ এক্সপ্রেসড এভরিথিং, অ্যান্ড দ্য নেক্সট মোমেন্ট হোয়াট ক্যান ট্রিগার। কখনো এরকম হয়েছে লাইক মানে ইউ ফেল্ট লাইক জাস্ট গিভিং আপ, মানে আর হচ্ছে না, ইউ জাস্ট ওয়ান্টেড টু কাম ব্যাক? আর হচ্ছে না, আর পারবই না, সেই ফিলিংটা আসেনি, বাট হ্যাঁ, মানে অনেকবার ভেবেছি যে এই কষ্টে আমি আর নিজেকে এই কষ্ট দিয়ে আর পাস করাবো না। So you are not going second time for the বাট যেই তুমি Everest. বেস ক্যাম্পে ফিরে আসো একদিন পর, ঠিক আবার। সো And you have talked about your team, like you are not alone there on the summit. What is that team and how you select that team? সিলেকশনের কিছু ব্যাপার নেই এখানে। তো বেসিক্যালি অনেক কোম্পানি, অনেক এক্সপিডিশনস কোম্পানি আছে ইন নেপাল বা ইন দ্য ওয়ার্ল্ড। তো অনেকেই এক্সপিডিশন করায় অ্যান্ড যায়। তো প্রত্যেকটা এরকম এক্সপিডিশন যে কোম্পানি আছে, সো যেরকম ওদের জন্য আমরা ক্লাইম্বাররা হলো ক্লায়েন্ট। তো আমি অ্যাজ এ ক্লাইম্বার, বিফোর আই গো, আমার কাজ হলো কোন কোম্পানি থ্রুতে আমি যাব, সেই কোম্পানিটা কত প্যাকেজ আমাকে অফার করছে। বাই প্যাকেজ আই মিন টু সে, এই যে 45 ডেজের যে শিডিউলটা, ওরা কত খরচায় আমাকে করাবে। তো সব কোম্পানির প্যাকেজ কস্ট সেম থাকে না। যেরকম আমি জাস্ট ফর দ্য এভারেস্ট ক্লাইম্ব আমি
প্যাকেজ পেয়েছি ক্লোজ টু 24-25 Lakhs. ল্যাক্স ইন্ডিয়ান রুপিস। তো এরকম কিছু কোম্পানি আছে যারা হয়তো আরও কমে দিতে পারে বা আরও বেশিতে আরও বেশি, তো ডিপেন্ডস। অ্যান্ড এটাও দেখতে হয় যে আমি যা টাকা আমি পে করছি সেই টাকার এগেইনস্টে আমি কি কি ফ্যাসিলিটি পাচ্ছি ফ্রম দ্যাট কোম্পানি। সো যারা আমার কোম্পানিতে বুক করেছে, তো দ্যাট বিকামস এ টিম। সো ওরা কেউ কেউ হয়তো ফ্রান্স থেকে বুক করেছে, কেউ নেপাল থেকে বুক করেছে। অ্যান্ড মোস্টলি সব কোম্পানির সাইজ, টিম সাইজ 8, 10, 12 এটার মধ্যেই ভ্যারি করে থাকে। So the company selects the team. A company creates the হ্যাঁ, team. ক্রিয়েটস দ্য টিম। And যারা পে করছে, you talked about 20 to 25 lakhs rupees. Obviously, it's like your money or someone sponsored it. আমি যদিও কাজ করি, বাট 20-25 লাখ স্পেন্ড করা একটা স্পোর্টসের পেছনে, দ্যাট টু ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি, For only 40 days. হ্যাঁ, ফর 40 days। অ্যান্ড সেটার পেছনেও প্রথম তো অবভিয়াসলি গ্যারান্টি থাকে না যে ইউ ক্যান ডু অর নট, যদিও ইউ স্ট্রাইভ ফর ইট টু বি এ সাকসেস। তো অবভিয়াসলি পুরোটা আমার না, 50% আই ওয়াজ এবল টু রেইজ ইট, অ্যান্ড 50% আই টুক এ লোন। Like someone says that mountain অনেক কিছু শেখায়, তো মানে তুমি কি শিখতে পেলে তোমার এই পুরো জার্নিটা থেকে? লাইক হোয়াট হিমালয়াস taught you? পুরো জার্নি has taught me to be patient, and mountains actually teaches you to be humble. আমি ব্যাঙ্গালোরই ম্যাক্সিমাম থাকি এখন, আগরতলায় আমার এত থাকা হয় না। অ্যান্ড ফর অবভিয়াস রিজনস আই নিডেড মাই ফ্রেন্ডস। অ্যান্ড অনেকজন নতুন যাদের সাথে আমার পরিচয় হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, দে হ্যাভ হেল্পড মি আ লট ইন, ইভেন ইফ not financially, but they have helped me a lot in giving information and taking me to the correct places যেখান থেকে আমি হেল্প পেতে পারি। তো দ্যাট মিনস এ লট। তো একই টাইমে এরকম না যে আমি যেখানে যেতাম সেখানে একই দিনে আমার কাজ হয়ে যেত। ইট মাইট কিছু কিছু জায়গাতে আমার 3 দিন 4 দিন 60 কিলোমিটার 70 কিলোমিটার 90 কিলোমিটার বিয়ন্ড আগরতলা আমাকে যেতে হয়েছে। সো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে তখন আস্তে আস্তে একটা জিনিস শিখিয়েছে যে যখন হওয়ার তখন হবে। ফর দ্য টাইম বিং বি পেশেন্ট অ্যান্ড জাস্ট ফোকাস অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই। অ্যান্ড মাউন্টেন্স কী করে মেক্স ইউ হাম্বল ইজ দ্যাট ওখানে যখন তুমি যাও, মানে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইউ আর গেটিং অল দ্য ফ্যাসিলিটিস, কিন্তু একটা জায়গার পর থেকে ইট ইজ টোটালি রিমোট। তুমি তোমার টিম আর তোমার শেরপাই আছো টু হেল্প ইচ আদার। যতই তুমি এক্সপিরিয়েন্সড হয়ে থাকো না কেন, ইট ডাজন্ট ম্যাটার যে তুমি সাকসেসফুলি ক্লাইম্ব করতে পারবে। যেরকম আমার টিমেই এই 8 জনের মধ্যে একজন ছিল যে আগে মাউন্ট এভারেস্ট 3 বার ক্লাইম্ব করে ছেড়েছে, ঠিক আছে, বাট এবারও করতে পারেনি। সো ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাটিটিউড যে আমি আগে 3 বার করে নিয়েছি, 4 বার করে নিয়েছি, এবার তো করেই নেব। Why did he miss for the 4th time? ওর শরীর খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড এত উপরে এত সহজে তাড়াতাড়ি শরীর খারাপ ঠিক হয় না। আর ওখানে যদি একবার শরীর খারাপ হয়, তুমি যদি ফিল করো তুমি ঠিক হয়ে গেছো, বাট দ্য সিমটম স্টেইজ ব্যাক। অ্যান্ড যখন তুমি আবার সেই ক্লাইম্ব স্টার্ট করো তখন হয়তো সিমটমগুলো দেখা দেয়। অ্যাজ ইন ও ঠিক হয়ে গিয়েছিল, হি ওয়াজ সেইং যে আমি ঠিক হয়ে গিয়েছি, আই ক্যান নাও ক্লাইম্ব। বাট যে মাত্র স্টার্ট করলো ফ্রম বেস ক্যাম্প টু ক্যাম্প 1 টু ক্যাম্প 2, ওর এত কফিং স্টার্ট হলো যে ও আর কন্টিনিউ করতে পারেনি। সো আমি এমনও দেখেছি রেকর্ড হোল্ডার যে 8,000 মিটার পিকস অল ওভার দ্য ওয়ার্ল্ড রেকর্ড টাইমে কমপ্লিট করেছে, ক্রিস্টিন হারিলা। ও এবার মাউন্ট এভারেস্ট করতে পারেনি বিকজ শি গট সিক। সো অল দিস থিংস টিচেস ইউ টু বি হাম্বল। Acha, there are so many mysteries in the mountains. So have you ever encountered any such type of what is the weirdest thing? Let me be very honest, or the funniest thing that you have encountered? পাহাড়ে Let's say that you are at the height of 8,000 meters and then you saw a horse. What is the funniest thing? তো আমি বোধহয় লাস্ট একটা
পাখি দেখেছিলাম মোস্ট প্রবাবলি ইন ক্যাম্প 3-তে। তখন আমি এমনিতেই ওকে জিজ্ঞেস করছিলাম এত পরে কি করতে, আর জায়গা নাই দুনিয়াতে। What did he reply? Fuck bro. We'll cut it. আচ্ছা, ওকে। সো পাহাড়ে গিয়ে, সো হাউ ডু ইউ ট্যাকেল দ্যাট থট অফ ডেথ? কারণ ইট ইস দ্য ইউ ক্যানট ডু সামথিং অ্যাবাউট ইট। সেটা আমার জানা ছিল, আমি দেখতে পাবোই। তো যখন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এইসব দেখা অ্যান্ড স্পেশালি আমার টিমমেটের ব্যাপারে শোনা ওয়াজ ডিমোরালাইজিং, তখন অনেকটা টাইম অনেকটা ডিস্টেন্স ধরে আমি ভাবছিলাম যে শুড আই কন্টিনিউ অর নট। কিন্তু তারপর কুইকলি আই ট্রাই টু রিঅ্যাসেস মাইসেলফ যে আমি কিছু ফেস করছি কিনা অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম। বিলিভ ইট অর নট, আমি তখন খুব ডিপ ব্রিথ নিতাম। তো কারণ মাঝে মধ্যে কী হতো, দেখা যেত যখন আমরা ডিপ ব্রিথ নেওয়ার চেষ্টা করি এত ওপরে ততটা ডিপ ব্রিদিং করা যায় না। তো যখন আমি নিতে পারতাম তখন বুঝতে পারতাম যে নো, মাই লাংস আর ওয়ার্কিং প্রপারলি, আই এম এবল টু ব্রিথ। তো সেই একটা রিঅ্যাসেসিং মোডে চলে যেতাম যে আমার সব অ্যাটলিস্ট মাইন্ড ফিজিক্যালি আমি ঠিক আছে কিনা, দ্য ভাইটালস আর ওয়ার্কিং অর নট, আমার অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা। তখন যখন দেখতাম যে মাই সেন্সেস আর অল ওয়ার্কিং প্রপারলি, তখন আই অ্যাগেন ট্রাই টু রিকনভিন্স মাইসেলফ যে ওয়েন আই এম পারফেক্ট, সো ওয়াই শুড নট আই পুশ। এত টাকা ইনভেস্ট করেছি, এত টাইম ইনভেস্ট করেছি, এত ট্রেনিং, এত একটা বোরিং লাইফ লিড করেছি, কারণ একই জিনিস একইভাবে ট্রেন করা ডেইলি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম যে যাই বলুক, ইট ইজ বোরিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টু লিড এ ডিসিপ্লিন লাইফ ফর হোয়াট। তো দ্যাট রিকনভিন্সিং পাওয়ার ওয়াজ ইন মি অ্যান্ড সেটাই আমাকে পুশ করতো। কামিং টু দ্য ট্রেনিং পার্ট অফ ইট, এখানে একটা জিনিস অ্যাড করবো আমার এই জিনিসটা বলার আগে, আমরা মনে করি ত্রিপুরাতে আর মাউন্টেনিয়ার নেই, বাট আই নো মাউন্টেনিয়ার্স। হ্যাঁ, সেটাই আমিও আগে মনে করতাম মাউন্টেনিয়ার নেই বা এরকম ডিগ্রি হোল্ডার বা কোর্স সার্টিফাইড হোল্ডার মাউন্টেনিয়ার্স নেই, বাট দে আর দেয়ার। কারণ আই পার্সোনালি নো 1 2 3 4 সার্টিফাইড মাউন্টেনিয়ার্স। একজন তো আমার সাথে নট ইন মাই টিম, বাট এই সিজনে ত্রিপুরা থেকেই গিয়েছিল, বাট আনফর্চুনেটলি হি কুড নট, হি কেম ব্যাক ফ্রম ক্যাম্প 4। মোস্ট প্রবাবলি আমি যতটুকু শুনতে পেরেছি শরীর হয়তো এই ফেল সিক। তো লোকটা সোনামুড়ার, আনসার আলী নাম। সো উনি মাউন্টেনিয়ারিং ফিল্ডে অনেক বছর আগের থেকে ভেরি গুড মাউন্টেনিয়ার। সো যেটা বলছিলাম, একটা এত বড় পাহাড়, ইট ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি, একটা এক্সপিরিয়েন্স ক্লাইম্বার হোক কি যে কিছু বছর আগেই হয়তো মাউন্টেনিয়ারিং লাইনে এসছে। সো লাকের অনেকটা ফ্যাক্টর ডিপেন্ড করে। অ্যান্ড ট্রেনিংয়ের ব্যাপারে যেটা তুমি জিজ্ঞেস করছিলে, আই পার্সোনালি নো 4-5 মাউন্টেনিয়ার্স। অ্যান্ড আমার একটা ইচ্ছে আছে ইন ফিউচার, ইফ আই এম এবল টু গেট সাপোর্ট, আই ওয়ান্ট মোর, অনেক ইউথস আরও এই ফিল্ডে চলে আসুক, কারণ আই ওয়ান্ট টু সি মোর মাউন্টেনিয়ার্স অ্যান্ড ক্লাইম্বার্স ফ্রম মাই স্টেট। গ্রেট। ইন্টারনেট তোমার সম্পর্কে বলে তুমি এলব্রাস এবং কিলিমাঞ্জারো, তুমি এগুলোও আগে চলেছো। এগুলো ঠিক। 2023-তে কিলিমাঞ্জারো ইন দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড এলব্রাস ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। ওকে, এগুলো তো অনেক উঁচু উঁচু সামিট, লাইক এগুলো কিলিমাঞ্জারো ইজ দ্য হাইয়েস্ট পিক, আফ্রিকা কন্টিনেন্টের হাইয়েস্ট পিক, হ্যাঁ, আর এলব্রাস ইউরোপ কন্টিনেন্টের হাইয়েস্ট পিক। সো মাউন্ট এভারেস্ট ইজ এ পার্ট অফ দিস প্ল্যান অফ মাইন্ড, যেটাকে আমি 7 সামিটস আমার ক্লাইম্ব করার প্ল্যান। So Mount Everest is the highest peak of the world and also the highest peak of Asia. তো 3টে কন্টিনেন্টের হাইয়েস্ট পিক আমার করা হয়ে গেছে। তো এখন আর 4টে কন্টিনেন্ট বাকি। হোয়াট ইজ দ্য নেক্সট? মোস্টলি সাউথ আমেরিকা, বাট লেটস সি, প্ল্যান চেঞ্জ হতেও পারে, একটু ভালো স্পন্সরশিপ পেলে চেঞ্জ হবে প্ল্যান। তুমি কিভাবে চাও যে পৃথিবী তোমাকে মনে রাখুক?
মাউন্টেনিয়ার অফ ড্রিমস, ড্রিম মাউন্টেনিয়ার। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এখন বলছি না, সবসময় মাথার মধ্যে ঘুরে। নট দ্য ওয়ার্ল্ড, অ্যাটলিস্ট মাই স্টেট অ্যান্ড মাই কান্ট্রি, ইফ নট দ্য ওয়ার্ল্ড, ওকে, মাউন্টেনিয়ার অফ ড্রিমস। চলো, আচ্ছা আমরা এখন যেগুলো কথা বলবো এগুলো ইফ ইট ইজ ওয়ার্দি এনাফ ফর ইউ, লাইক ইউ, ইফ ইউ সি ইটস ওয়ার্দি দেন উইল কিপ ইট, আদারওয়াইজ উইল কাট ইট। হোয়াট আর দ্য হবিস উইদাউট দ্য মাউন্টেনিয়ারিং? মুভিজ দেখা হয়, বই পড়া হয়, আড্ডা? আড্ডা তো হয়, মানে ম্যাক্সিমাম আড্ডা আগরতলা থাকার সময়ই হয়। ব্যাঙ্গালোরে এত একটা আড্ডা হয় না, কারণ ওখানে অফিস ট্রাভেল টাইমই অনেকটা বেশি। অ্যান্ড উইকেন্ডস উইথ মাই ওয়াইফ, আই ম্যারিড। ওকে, তো তো উইল গেট লেস ভিউয়ার্স দেন। তো অ্যাজ ফর হবিস, নো ডাউট ট্রাভেলিং। যেরকম কিছুদিন পর 1-2 মাস পরই আবার লাদাখ যাচ্ছি, তো ট্রাভেলিং ইজ ডেফিনেটলি ফার্স্ট ওকে, অ্যান্ড দ্য অনলি থিং আই গেস। আর তোমার এক্সপিরিয়েন্স, এটা তোমার মাস্টার ক্যামেরা, এটার দিকে দেখে তুমি বলবে যে তোমার কেমন লাগলো আমাদের সাথে কথা বলে অনেস্টলি। সো আমি পডকাস্ট লাস্ট কিছুদিন হোক কি লাস্ট কয়েক বছরে বেশ কিছু পডকাস্ট দিয়েছি, বাট মানে এরকম একটা ক্যাজুয়াল একটা আড্ডার মতো পডকাস্ট দেওয়া, মানে আই রিয়েলি লাইক, মানে এরকম একটা এনভায়রনমেন্ট। কারণ কিছু কিছু জায়গাতে কি হয়ে থাকে, আহ, আহ, একটু ফর্মাল একটা অ্যাটিটিউড চলে আসে, বাট ওই বন্ধুদের মধ্যে বসে যেরকম একটা আড্ডার ফিলিং, তো আই গট দ্যাট ফিলিং ইন মাই হোম। সো খুবই ভালো লাগলো, ক্যারি ইট অন, মানে এইভাবেই এই কনসেপ্টটাই যাতে থাকুক। আইল প্রে, আইল উইশ, সো ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। সো অন দিস নোট আমরা আজকে এখানে শেষ করলাম, and hope to do another podcast with you after the next summit. Sure. Sure. Okay, see you then. দেখা হচ্ছে আবার।